আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন। সংখ্যালঘু সুরক্ষা আইন করার বিষয়ে ভাবছে সরকার। সহিংসতায় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকাংশে দায়ী। সাম্প্রদায়িক হামলা নিয়ে আপিল বিভাগের উদ্বেগ। দেশ জুড়ে প্রতিবাদী কর্মসূচি। সম্প্রীতি বজায় রাখার আহ্বান। কৃষি খাতে 50 বছরের অর্জন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। বিপণনে গবেষণা বাড়ানোর তাগিদ। বিফলে নাইম মুশফিকের হাফ সেঞ্চুরি। ক্যাচ মিসে ম্যাচ হারল বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহিম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, সমুদ্র অর্থনীতি থেকে বছরে হাজার হাজার কোটি টাকা আয় সম্ভব। নীতি সহায়তার তাগিদ। একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট ও সিলেট তামাবিল 6 লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সড়ক পথেই এখন সরাসরি যাওয়া যাবে ঢাকা থেকে কুয়াকাটা। পটুয়াখালীর পায়রা সেতু চালু হওয়ায় কুয়াকাটার সাথে ঢাকা সহ সারা দেশের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের আরেকটি দ্বার উন্মোচিত হল। 1470 মিটার দৈর্ঘ্যের সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি যেমন দূর হবে, তেমনি বাঁচবে সময় ও অর্থ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পায়রা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এ সেতুর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার যেমন ঘটবে, তেমনি বিকাশ হবে পর্যটন শিল্পের। এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে, তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয়, তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে। সেটাই আমাদের লক্ষ্য। এদিন ঢাকা সিলেট ও সিলেট তামাবিল 6 লেন সড়কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, এসব সড়ক চালু হলে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত। সম্পূর্ণ আধুনিক একটা রাস্তা হিসেবে আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা কোনো রকম যানজট কোনো কিছু মোকাবেলা করতে হবে না। সরাসরি খুব দ্রুত সিলেট এবং সিলেট হয়ে তামাবিল পৌঁছাতে পারবে। ভবিষ্যতে আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সাথে আমরা সংযুক্ত হতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15 আগস্টের পর অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়ন করেনি। এখনও দেশকে যারা অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে। এই ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সরকার প্রধান বলেন, কারো কাছে হাত পেতে নয়, বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। পরে ভিডিও কনফারেন্সে কথা বলেন পটুয়াখালী ও সিলেটবাসীর সাথে। আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংখ্যালঘু সুরক্ষা আইন করার বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক সহিংসতার জন্য অনেকাংশে দায়ী, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মিনাল আদিবা। এসব বিষয়েও আমাদের এই প্রশিক্ষণ কোর্স বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের 42তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী। বিজ্ঞ বিচারক
গণ হলেন বিচার বিভাগের প্রাণ। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচার প্রাপ্তির সংস্কৃতিতে ফিরেছে দেশ, এমন মন্তব্য করে অনুষ্ঠানে আইনমন্ত্রী বিচারকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আগামী বছর 2022 সাল আমরা চেষ্টা করব একটা পরিকল্পনা নেওয়ার, যে 6 লক্ষ মামলা আমরা কমানোর ইচ্ছা রাখি, সেইটা আপনাদেরকে আংশিক হলেও বাস্তবায়ন করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাম্প্রদায়িক হামলার অপরাধীরা যে দলেরই হোক না কেন ছাড় দেয়া হবে না। এই ঘটনাটা একটা ডেলিবারেট দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য করা হয়েছিল। যারা অপরাধ করবে তাদের বিচার হবে, যে সে যেই দলেরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই জাতিরই হোক। এদিকে সচিবালয়ে সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজকে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার অনেক সময় দেশ জাতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আজকে ফেসবুকে যারা অতীতে কাজ করেছে তারা ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে তারা বলছে যে এই সোশ্যাল মিডিয়ার কারণে সমাজে অস্থিরতা হয়। তারা পার্সোনাল সিকিউরিটির চেয়েও নিজেদের লাভটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এসব যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য তথ্যমন্ত্রীর। এই সমস্ত যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে, এটির দায় সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ ধরনের মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কি অবস্থা হবে, এ প্রশ্নও রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ফরিদপুরের সালথায় ইউএনও অফিসে অগ্নিসংযোগ মামলার শুনানিতে এমন উদ্বেগ দেশের সর্বোচ্চ আদালতের। বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে খারাপ বার্তা যাবে। পরে এ মামলায় হাসান মেম্বারের জামিন স্থগিত করে দেন আপিল বিভাগ। আসলে এরকম দলবদ্ধভাবে এরকম সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এটা সত্যি সত্যি সমাজের জন্য খুব ভালো মেসেজ নয়। সুতরাং দে হ্যাভ টু, তাদেরকে আসলে একটু শক্ত হাতেই মানে প্রসিকিউশন ডিল করছেন। একটা উদ্বেগ তোমরা হয়তো প্রকাশ করতে চেয়েছেন যে সাম্প্রতিক যে ঘটনা, এরকম দলবদ্ধ হয়ে হামলা করা, এরকম সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা, কিন্তু আসলে শুভ লক্ষণ নয়। সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও দেশজুড়ে মানববন্ধন সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদ জানান। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নোয়াখালী টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সার্জেন্ট জহুরুদ্দুত স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ। বাগেরহাটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা সহ সদর হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কচুয়া শাখার নেতারা একাত্মতা প্রকাশ করেন। ঝিনাইদহ শহরের হামদহ মোড়ে প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ জেলা শাখা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কুষ্টিয়া জেলা শাখা। গাজীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টর ফোরাম। এবং তাদের এখানে দোষর যারা রয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শতাধিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে সাম্প্রদায়িক বিষয়গুলোকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়। নওগাঁয় 250 শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ কাজ চলছে, পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। এদিকে হামলা মামলায় গ্রেফতার 64 জনের মধ্যে 38 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হোতা সৈকত ও রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আলী হায়দার রনির ক্যামেরা, রংপুর বিভাগের প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।
উপজেলার বড় করিমপুর উত্তরপাড়া ও দক্ষিণপাড়া। গত রোববার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি পরিবার। ৪০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় লুটপাট। সেদিনের দুঃসহ স্মৃতি মনে হলে আজও আতঙ্কিত হন তারা। যখন হামলা দিছিল তখনই মনে করে আমার বাপ মা ভাই যা সবগুলো আছে সবাই মনে করে ধানের ক্ষেতের মধ্যে লুকিয়ে আছিল। সোনা বানা গয়না গাছি যত বাড়ির আবুর জিনিস জানা যত আছে সব তো ভাঙ্গি চিরি নিয়ে গেছি। সরকারের অবদান দিয়েছে, যা দিয়েছে খুব ভালো দিয়েছে। টিন দিছে, মানে মিস্ত্রি দিছে, মনে হয় কাঠ বাদ দিয়েছে, সব কিছু দিছে। হ্যাঁ, বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু আমার দোকানটা যেটা দিয়ে করি খাই আর কি, সেটা এখনো নির্মাণ কাজ শুরু হয়নি। সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তায় এরই মধ্যে বাড়িঘর নির্মাণ শুরু করেছেন তারা। স্থানীয় সংসদ সদস্য স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ১০০ বান্ডিল ঢেউটিন সহ নগদ অর্থ দিয়েছেন। প্রশাসন জানায় ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে রান্না করা খাবার, তাদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে আমরা সব যে পরিবারে যতটা টিনের দরকার সেই পরিমাণ টিন আমরা দিয়েছি। এছাড়া ব্রেক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, জেলা পরিষদ, RDRS সহ বিভিন্ন সংস্থা থেকে সহায়তা পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আশেপাশে যারা আছে তাদের সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি যে আপনাদের সামনে আপনারা নিরাপদভাবে আপনাদের জীবনযাপন করতে পারবেন। ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং হামলা, আগুন ও লুটপাটের অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশ। আসামিদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চলছে। কিছু কুলাঙ্গারের জন্য, কিছু শয়তানের জন্য এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এই দেশের ভাবমূর্তি দেশে এবং দেশের বাইরে নষ্ট হবে, এটা আমরা হতে দেব না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অপরাধীদের বিচার নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ কৃষিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু আত্মতুষ্টির অবকাশ নেই। জনসংখ্যা বৃদ্ধিতে চাহিদার সাথে উৎপাদন ও সরবরাহের সমন্বয় সম্ভব না হলে ঠিক থাকবে না বাজারে কৃষিজ পণ্যের দাম। গেল ৫০ বছরে বাংলাদেশের কৃষি ও রূপান্তর ও অর্জন আলোচনায় এসব কথাই বলেন গবেষক ও বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। একদিকে জলবায়ুর পরিবর্তন, অন্যদিকে মানুষের খাবারের যোগান সমন্বয় করেই দেশের কৃষি খাতের চলমান এ উন্নয়ন। অনেক উন্নত দেশও যখন খাদ্য নিরাপত্তা ইস্যুতে কম চিন্তিত নয়, তখন কৃষি গবেষণা ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি বিশ্বজুড়ে। এখন বড় চ্যালেঞ্জ সবার কাছে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছানো। আসার কথা, সুপেয় পানি আর উর্বর জমি বাংলাদেশের হাতে বড় সম্পদ। Together we've developed higher yielding varieties of rice that are more tolerant to flooding, soil salinity and other climate related adversity. বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে দানা জাতীয় খাদ্যে অনেক আগেই সফল হয়েছে। সেটাকে যদি আমরা পুষ্টি জাতীয় খাবারে নিতে পারি। পুষ্টি জাতীয় খাবার কি? দুধ, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, এটি আমাদের লক্ষ্য। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ইজ ভেরি পেরিশেবল ইন্ডাস্ট্রি। এখানে প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ না করে হাইলি কমার্শিয়ালাইজেশনে যদি আমরা যাই, তাহলে আমরা ডিজাস্টার নিয়ে আসবো। এই জন্য আমি মনে করি যে ৯,০০০ কোটি টাকা যদি আমি ক্রপে দিতে পারি, ওয়াই নট সাম অ্যামাউন্ট ইন অ্যাকোয়াকালচার। এই সাবসিডি দিয়ে হইলেও খাদ্যের মূল্যটা আপনার একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। বিশিষ্টজনদের পরামর্শ, আমদানি নির্ভরতা কমাতে বিকল্প নেই উৎপাদন বাড়ানোর। এমনকি প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান দখলও কঠিন কিছু নয়। এসডিজির ১ নম্বর শর্ত হলো দারিদ্র কমানো এবং ২ নম্বর হলো আমাদের ক্ষুধার্ত থাকবে না। এই দুটোই কিন্তু কৃষির সঙ্গে ওতপ্রোত জড়িত। তার মানে কৃষির ক্রমাগত অগ্রগতি ছাড়া সামগ্রিক অগ্রগতির ট্যাক্সই আমাদের হবে না। নষ্ট যদি কমানো যায়, প্রোডাকশনটা যদি একটু বাড়ানো যায়, এই সব বিবেচনায় কিন্তু আমি মনে করি পেঁয়াজটার ব্যাপারটা আমরা কিন্তু ২-৩-৪ বছরের মধ্যে করতে পারব। নাহলে এই পেঁয়াজের জন্য আমাদের ভারতের উপর নির্ভর থাকতে হবে। দূর থেকে আনতে গেলে তা পচে যায়, দাম বেশি পড়ে। কৃষির কাঠামোগত পরিবর্তন এবং বাজার ভিত্তিক ব্যবস্থাপনার উন্নয়ন ছাড়া এ খাতকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পরামর্শ আসছে কৃষি বিপণনে গবেষণা বাড়ানোর। যতই আত্মতুষ্টিতে ভুগিয়ে দেশে, কিন্তু ভবিষ্যতে আমরা আরও আমদানি নির্ভর বেশি হব। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা প্রাকৃতিক গ্যাস ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। পর্যটন, বিদ্যুৎ উৎপাদন, জাহাজ ও কন্টেইনার নির্মাণ, মাছ আহরণ সহ সমুদ্রকেন্দ্রিক কয়েকটি খাত থেকে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় সম্ভব। এর জন্য নীতি সহায়তার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 2014-15 সালে বাংলাদেশের জিডিপিতে সমুদ্র অর্থনীতির অবদান ছিল 6.2 বিলিয়ন মার্কিন ডলার। রাজধানীতে এফবিসিসিআই ও বিডার যৌথ আলোচনায় সমুদ্র অর্থনীতির নানান সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। রিনিউয়েবল এনার্জির অনেক সুযোগ আমাদের এখানে রয়ে গেছে। আমরা অলরেডি প্রায় 2 TCF এর মতো গ্যাস এরকম আছে সাগরে। তো এটা হয়তো একটা বড় আগামী দিনের 21 শতকের আমাদের জন্য একটা বড় হবে। সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় সমুদ্র কেন্দ্রিক পর্যটন শিল্প এগুচ্ছে না বলে মত খাত সংশ্লিষ্টদের। যদি সত্যিকার অর্থে বাংলাদেশ সরকার যদি ম্যারিন এবং ক্রুজ পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই একটা ওয়ান স্টপ সার্ভিস সলিউশন দিতে হবে। বাংলাদেশের উপকূল থেকে 600 নটিক্যাল মাইলের বেশি দূরে মাছ শিকারের অধিকার থাকলেও কারিগরি দুর্বলতায় 60 নটিক্যাল মাইলের বেশি যাওয়া যাচ্ছে না। শুধুমাত্র সমুদ্রের খরচ বা নদীপথের খরচ দিয়ে কিন্তু আমরা একটা ব্যবসায়ীকে কিন্তু ওটিকে ওখানে আকৃষ্ট করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না তার ফ্যাক্টরি থেকে একেবারে পোর্টে লোড আনলোড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরোটা ইন্টিগ্রেটেড ওয়েতে যতক্ষণ পর্যন্ত তাকে আমি সার্ভিস না দিতে পারছি। প্রায় শতভাগ কাঁচামাল আমদানি করেও আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। সহযোগিতা পেলে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিও এগিয়ে যাবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশিরা যেন জাহাজ কিনে এবং বাংলাদেশ ফ্ল্যাগের জাহাজগুলি আমরা আনতে পারি, এটার কি ধরনের পলিসি, মানে ওই রকম একটা পলিসি সাপোর্ট আপনাদেরকে আইডেন্টিফাই করা উচিত। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% হয় সমুদ্র পথে, তাই সমুদ্র অর্থনীতির সম্ভাবনাও প্রবল। মারিন ফার্মিং, এটা তো আমরা জানতাম যে সবসময় অনশোর হয়, নদীতে হয় বা পুকুরে হয়, কিন্তু এটা যে আপনার সাগরে হচ্ছে, দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির চোখ এখন কুয়াশাচ্ছন্ন বললেন ওবায়দুল কাদের। নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি পোখরান। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, স্থায়ী সদস্যরা একমত হয়ে কার্যকর পদক্ষেপ নিলেই রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান হতে পারে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের মতানৈক্যের কারণে এই সংকটের সমাধান হচ্ছে না। পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিলের 5 জন মেম্বার যারা সবই আপনার ভিক্টর, যারা জয়লাভ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারা সদস্য। এর মধ্যে হচ্ছে ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, তারা হলো সমাতব্য। এবং এরা একজন যদি আপত্তি করে তখন জাতিসংঘ ওখানে কিছুই করতে পারে না। তার ফলে আমার রোহিঙ্গা প্রবলেম, তার ফলে আমাদের প্যালেস্টাইন প্রবলেম, এগুলো ঝুলেই আছে। জাতিসংঘের অবদান অস্বীকার করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশও জাতিসংঘের বড় হাতিয়ার, তবে জাতিসংঘ এখনো সার্বজনীন হয়ে উঠতে পারেনি। প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে হবে, যে অবস্থানে আছে তার থেকে আরো শক্তিশালী করা দরকার। এই জন্য যে এইটা হচ্ছে মানুষের মুখপাত্র, বিশ্ব নেতৃত্বের মুখপাত্র হওয়া উচিত, গুটি কতেক দেশের মুখপাত্র হওয়া উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যেক মানুষ আপনার ভাই বোন, এই মননশীলতা যদি আমরা করতে পারি তাহলে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গামা হবে না, কোথাও সংঘাত হবে না। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির চোখ এখন কুয়াশাচ্ছন্ন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতারা বলেছেন এখন নাকি দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি। শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সাথে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না, বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে। অগণতান্ত্রিক পন্থায় তাদের ক্ষমতা দখলে দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে, তাই তো বিএনপির দৃষ্টিসীমা আজ কুয়াশাচ্ছন্ন। সাম্প্রদায়িক অপশক্তিকে ব্যবহার করে সরকারের পট পরিবর্তন করে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটি আয়োজিত সভায় বক্তারা বলেন, স্বাধীনতার বিপক্ষ শক্তি সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তারা। আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের সহ অবস্থান নিশ্চিতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেয়া হবে। এরাই আজকে দেশে বিরাজনীতিকরণ চায়, দেশে পট পরিবর্তন করতে চায়, আর এই পট পরিবর্তনে তারা বিভিন্ন কায়দায় সাম্প্রদায়িক শক্তিকে তারা ব্যবহার করতে চায়। ওই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করি জনে জনে জনতা। আমরা শেখ হাসিনার সেই জনে জনে জনতার হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান তিনি। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা নির্বাচন খেলা করে গত দুটা টার্ম তারা জোর করে ক্ষমতায় বসে আছে, এবং এই নির্বাচনে তখনই অংশগ্রহণ আমরা করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ এখানে তৈরি হবে। এবং আমরা এটা খুব পরিষ্কার করেই বলেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। করোনায় 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 832টি ল্যাবে 18,499 নমুনা পরীক্ষায় শনাক্ত 275 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 15,67,692 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 1,02,22,000-এর বেশি। করোনায় এ পর্যন্ত প্রাণহানি 27,823, মৃত্যুহার 1.77%, শনাক্তের হার 1.49 এবং সুস্থতার হার 97.68%। চট্টগ্রামের মিরেশরায়ে মহামায়া হ্রদ সেখানকার কৃষকদের আয়ের অন্যতম উৎস। ঋতুভিত্তিক ফসলের জন্য বিখ্যাত মহামায়া হ্রদের মাহাত্ম্য তুলে ধরেছেন স্মৃতিমণ্ডল, ছবি তুলেছেন তপু শাহীন। ভোরের আলো ফুটতেই মহামায়া লেকে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। সাধারণের গন্তব্য হ্রদের পার্শ্ববর্তী পাহাড়, যেখানে নানা জাতের ফসলের সমারোহ। যখন আমরা উপযোগী খাবার আমরা আনি এখানে বিক্রি করি। এক একজনের মনে করেন দেখেন এক একজনের 6-7 জন 5 জন করে সদস্য আছে অতি ফ্যামিলিতে। তো এটা আমরা সবাই উপকৃত। কেউ কইয়া লাগাইছে, কেউ কেলা লাগাইছে, কেউ বরকটি, কেউ লাসন, ধরেন এই হিসাবে আমরা বেগুনে করে কুলে কোনো রকম খাইয়ে 3টা থেকে 4টা দিয়ে আমরা আসবো। দুপুরে নাস্তা নিয়ে যাইতেছি, নাস্তা খামো সবাই। আমার লোক আছে 2-3 জন, এরা নাস্তা আনি খাওয়ামো। চাষাবাদ করি, আমরা নিজেরা চলে নিজেরা খাই। গরিব মানুষ এরা সবাই গরিব। মিরসরাইয়ের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়ার আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। ছোট বড় অসংখ্য পাহাড় হ্রদের পাশে। কলা, চিচিঙ্গা, শসা, পেঁপে, ঢেঁড়স, বেগুন সহ নানা জাতের শাকসবজি চাষ করেন স্থানীয় কৃষকরা।
না সংসার চলে না, পাহাড়ের দিকে যাই, মনে হয় বাস টাসগুলো এগুলো আনি, কোনো দূরিতে চলন। মহামায়া সেচ প্রকল্পের পানিতে উপজেলার প্রায় 18,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, মিরসরাই, চট্টগ্রাম। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছে দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। এতে বাংলাদেশের 25টি সহ বিশ্বের 29 দেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা, সাংস্কৃতিক ঐতিহ্যের নানান নিদর্শন রয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 5 দশক আগে চট্টগ্রামের আগ্রাবাদে তৈরি করা হয় এই জাদুঘর। এখানে রয়েছে চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, খাসিয়া, গারো সহ দেশের 25টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সহ ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, অস্ট্রেলিয়ার বিভিন্ন উপজাতির 3200 নিদর্শন। জাদুঘরটিতে আছে 4টি গ্যালারি, 11টি প্রদর্শনী কক্ষ। এগুলোতে প্রদর্শিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন আচরণ, ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র। এই কারণে আসার ছেলেকে নিয়ে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। চাকমাদের যন্ত্রপাতি সেগুলি আমার থেকে বেশি সুন্দর লাগছে। এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। মনে করছি আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে, বাট এখনো দেখলাম অনেক ডেভেলপ হওয়া বাকি আছে। গ্যালারিতে বিশ্বের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, তাদের সংস্কৃতি, ঘরোয়া জীবন সহ তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তুলে ধরা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। প্রতিটি গ্যালারিতেই বাংলাদেশের যে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো রয়েছে, চাকমা, মোরং, হাজং, খাসিয়া, প্রত্যেকটি যে উপজাতির বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ব্যবহার্য বিভিন্ন উপকরণগুলো আলাদা আলাদা গ্যালারিতে বিশেষ গুরুত্ব সহকারে এখানে উপস্থাপিত হয়েছে। দেশের একমাত্র এই জাতিতাত্ত্বিক জাদুঘরটি আধুনিকায়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুস্থ থাকতে ওষুধের আসক্তি কমানোর পরামর্শ, নিয়মিত শরীর চর্চার তাগিদ। মাত্রা ছাড়াবে আফগানিস্তানের মানবিক বিপর্যয়, এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদে। শরীর থাকলে ব্যাধি থাকবে, কিন্তু মুড়ি মুড়কির মতো ওষুধ না খেয়েও ভালো থাকা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন ওষুধ না খেয়েও গ্যাস্ট্রিক থেকে অন্তত রেহাই মেলে। এর জন্য মানতে হবে নিয়ম, জানতে হবে শরীর কাঠামো। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূরনবী। পাকস্থলীতে খাবার না থাকলে নিঃসরিত পাচকরস বা অ্যাসিড তৈরি করে নানান প্রদাহ। পেটের এই গ্যাস শারীরিক অনিয়ম বহিঃপ্রকাশের মাধ্যম। এজন্য দায়ী পচা, বাসি আর মশলাদার খাবার। একই ধরনের সমস্যা আসতে পারে ঘুম না হলেও। দুশ্চিন্তায় বাড়তে পারে যন্ত্রণার মাত্রা। নিয়মের মধ্যে তাই আসতে হবে মানুষকে। এই যেমন শরীফুদ্দিনের কথাই বলি, জীবন সায়ান্নে এসেও দিব্যি ভালো আছেন। রোগ শোকের তিক্ততা নেই, নিয়ম মানায় শরীরে এখনো সুখ আছে তার। আমি নিয়ম কারণ আল্লাহ আমার ভালো রাখে, আমার কোনো ওষুধ পানি খাওয়া লাগে না, কটা ভাত খাই, বাহিরে কোনো জিনিসই খাই না। পরবর্তীতে দেখলাম যে কোনো ওষুধ খাইলেই কমে না, ছেড়ে দিয়েছি একবার। কই না খাই দেখি যে কেমন লাগে, আর না খাই দেখি তো ভালো আছি। সুস্থ থাকতে হলে বদলাতে হবে খাবার ধরন। বুঝে খাওয়া, স্পাইসিটা বাদ দিয়ে খাওয়া, ফিশ চিকেন যাই খায় তার ভিতর থেকে গ্রেভিটা একটু কম নেয়া, হ্যাঁ, ভেজিটেবল খেলো হালকা, ডাল বা প্লাস হচ্ছে ফুড হ্যাবিটটা ঠিক করা, টাইমলি খাওয়া, টাইমলি ঘুমোতে যাওয়া, এটা বড় একটা ব্যাপার। আমরা চিকেন বার্গার খাই, বিফ বার্গার খাই বা এরকম অন্যান্য যে খাদ্যগুলো, এগুলো কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু প্রডিউস সাচ গ্যাসেস ইন দ্য অ্যাবডোমেন এবং টু প্রডিউস অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। খাদ্য গ্রহণের পাশাপাশি দরকার নিয়মিত ব্যায়াম। বাসায় ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করুক। আর পেটে অনেক সময় পেঁপে থাকে বা খারাপ লাগে, হ্যাঁ, চাপ ফিল হয়, সবকিছুই হাঁটলে কমবে। প্লাস হচ্ছে ফুডের ভিতরে যেটা বলবে রেগুলার টক দইটা নেবে। দীর্ঘ সময় ধরে গ্যাস্ট্রিকের ওষুধ না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন তাহলে আমাকে যে কোনো উপায়ে আসলে পেটে কিছু না কিছু খাবার সময় মতো আমাকে দিতে হবে, এবং এটি আমার একটা নিয়মের মধ্যে থাকলে
আমার একটা বায়োলজিক্যাল ক্লক বলি আমরা, আমাদের মানে শরীরেও একটা ঘড়ি তৈরি হয়ে যাবে যে সেই সময় সে অ্যাসিডটা ভালো করে সিক্রেট করবে। ওষুধের প্রতি আসক্তি কমিয়ে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদের এ পর্যায়ে SIBL ব্যবসা বাণিজ্যের খবর। মাস্টারকার্ড মিলেনিয়াম ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক। কর্মজীবী তরুণদের কথা মাথায় রেখে এই কার্ড চালু করা হয়েছে বলে জানান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO সেলিম রেজা ফরহাদ। প্রযুক্তি নির্ভর বর্তমান প্রজন্মকে নগদবিহীন লেনদেনে অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছে বলে জানান মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস এক্সেলেন্স ক্যাম্পেইন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মোহাম্মদ মুনিরুল মওলা ক্যাম্পেইন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহিবুল আলম। অনুষ্ঠানে জোন ও শাখার প্রধানরা উপস্থিত ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও অন্য ইউনিটে এই ক্যাম্পেইন আগামী 11 নভেম্বর 2021 পর্যন্ত চলবে। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী, স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন। সংখ্যালঘু সুরক্ষা আইন করার বিষয়ে ভাবছে সরকার, সহিংসতায় সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকাংশে দায়ী। সাম্প্রদায়িক হামলা নিয়ে আপিল বিভাগের উদ্বেগ, দেশ জুড়ে প্রতিবাদী কর্মসূচি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান। কৃষি খাতে 50 বছরের অর্জন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বিপণনে গবেষণা বাড়ানোর তাগিদ। এবং বিফলে নাইম মুশফিকের হাফ সেঞ্চুরি, ক্যাচ মিসে ম্যাচ হারল বাংলাদেশ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।